চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমাদের ধারণাকে নাড়িয়ে দিতে পারে। আমাদের সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা কিভাবে তার নিজের মিত্রদের সাথেই বারবার বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ উঠছে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা গভীর আর জটিল খেলার অংশ। এই পুরো আলোচনার শুরুতেই একটা দারুণ আইডিয়া আছে। ব্যাপারটা হলো শক্তিশালী আর দুর্বল দুই পক্ষই প্রতারণা করতে পারে, কিন্তু তাদের আচরণে একটা বিরাট পার্থক্য থাকে। দুর্বলরা ধরা পড়লে থেমে যায়, কিন্তু শক্তিশালীরা ধরা পড়লেও একই কাজ বারবার করে। আজকের আলোচনায় আমরা দেখব এই ধারণাটা সাম্প্রতিক মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কতটা সত্যি। ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের সূত্র আমাদের সরাসরি সিরিয়ার যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে। এখানকার ঘটনাটা সম্ভবত সবচেয়ে নাটকীয় উদাহরণ। এখানে কুর্দি মিত্রদের সাথে যা ঘটেছিল বলে অভিযোগ, সেটাই এ পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো দেখুন ঠিক কি ঘটেছিল। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে কিভাবে একটা শান্তি চুক্তি একেবারে নাটকীয়ভাবে ভেঙে পড়ল। মার্কিন দূত একটা চুক্তি তৈরি করলেন, কিন্তু কুর্দি নেতা মাজলুম আবাদি সেটা সবার সামনে নাকচ করে দিলেন। এরপর শুরু হলো দোষারোপ আর উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মার্কিন দূত রেগে মেগে বেরিয়ে যায়। এখানেই আসল ব্যাপারটা দেখুন। একদিকে মার্কিন দূত রীতিমতো হুমকি দিচ্ছেন যে বন্ধুরা শত্রুতে পরিণত হবে, আর অন্যদিকে কুর্দি নেতাও আইএসআইএস বন্দীদের পালিয়ে যাওয়ার ভয় দেখিয়ে পাল্টা চাপ দিচ্ছেন। মানে সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছিল সেটা এখান থেকেই স্পষ্ট। তো এই যে বিশ্বাসের ঘাটতি, এর ফল কিন্তু খুব মারাত্মক হয়েছিল। আর এরপর যা ঘটেছিল বলে জানা যায় তা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেনি। মিত্রতার সম্পর্কের সংজ্ঞাটাই যেন বদলে গিয়েছিল। খবর আসতে শুরু করে, আর সেটা কুর্দি সোর্স থেকেই, যে F-16 ফাইটার জেট, যেটা আমেরিকান বলেই মনে করা হচ্ছিল, সেটাই নাকি নিজেদের মিত্রদের উপর হামলা চালাচ্ছে। ভাবা যায়, চুক্তি ভেঙে যাওয়ার পর এটাই ছিল কি চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। সূত্র কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। এখন কথা হচ্ছে, সিরিয়ার ঘটনাটা কি একটা বিচ্ছিন্ন ব্যাপার ছিল? না, আমাদের সূত্র বলছে এই আচরণের ধরনটা শুধু যুদ্ধক্ষেত্রের পার্টনারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা পৌঁছে গিয়েছিল আমেরিকার সবচেয়ে কাছের ওয়েস্টার্ন মিত্রদের কাছেও। আর সেটা প্রকাশ পেয়েছিল বেশ কিছু ব্যক্তিগত বার্তা ফাঁসের মাধ্যমে। এই দেখুন একটা উদাহরণ। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো ন্যাটোর চিফের একটা প্রাইভেট মেসেজ, যেটা পরে ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তাকে শান্ত করার একটা চেষ্টা চলছে, তার কাজের প্রশংসা করা হচ্ছে। ঠিক একই রকম আরেকটা ঘটনা। এবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন মেসেজ। সিরিয়া আর ইরান নিয়ে তো একমত, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে তিনি যে কিছুই বুঝতে পারছেন না সেটাও বলে দিচ্ছেন। আর এই ব্যক্তিগত কথাও বাইরে চলে আসে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার বোঝা যায়। একদিকে মিত্ররা ব্যক্তিগতভাবে সহযোগিতা চাইছে, প্রশংসা করছে, আর অন্যদিকে আমেরিকার পাবলিক রেসপন্স কি? গাজা শান্তি বোর্ডে যোগ দিতে দেরি করায় ফ্রান্সকে সরাসরি 20% শুল্কের হুমকি। তার মানে কি দাঁড়াচ্ছে? সূত্র অনুযায়ী এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এটা একটা বড় প্যাটার্নের অংশ, যেখানে পাবলিকলি চাপ দিয়ে ব্যক্তিগত কথা ফাঁস করে চিরাচরিত কূটনীতিক নিয়মগুলোকেই যেন ভেঙে ফেলা হচ্ছে। আর এই পুরো গল্পের ক্লাইম্যাক্সটা হয় দাভোসে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। বিশ্ব নেতাদের সামনেই মার্কিন নীতির একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণ যেন প্রকাশ পেয়ে যায়। মানে মিত্রদের জন্য এক নিয়ম আর বাকিদের জন্য অন্য নিয়ম। যেমন ধরুন এই গাজা পিস বোর্ড উদ্যোগটার কথা। এটা একরকম জোর খাটানোর কূটনীতির মতো ছিল। 50টারও বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বেশিরভাগ দেশই এড়িয়ে গেছে। ফ্রান্সকে দ্বিধা করার জন্য হুমকি দেওয়া হয়েছে, আর শুধু মরক্কোই চটজলদি রাজি হয়ে যায়। আর এই ব্যাপারটা স্রেফ দ্বিমুখী নীতি নয়। সূত্র বলছে এটা ছিল একটা সরাসরি, একেবারে প্রকাশ্য প্রতারণা। একদিকে ইসরায়েলের প্রেসিডেন্টকে দাভোসে আমন্ত্রণ জানানো হচ্ছে, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আসতেই দেওয়া হচ্ছে না। এটা সেই সময়ের গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারটাকেই তুলে ধরে। তাহলে এত সব ঘটনার পর প্রশ্নটা এসেই যায়, আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎটা আসলে কি? এই পুরো ব্যাপার থেকে আমরা কি বুঝতে পারি যখন বিশ্বাসটাই আর থাকছে না?
আমাদের সূত্র কিন্তু ঠিক এটাই বোঝাতে চাইছে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে একেবারে হাই লেভেল ডিপ্লোম্যাসি পর্যন্ত এই আলাদা আলাদা ঘটনাগুলোকে এক করলে একটা নির্দিষ্ট প্যাটার্নই চোখে পড়ে। আফগানিস্তান থেকে সিরিয়া বা ইউরোপীয় মিত্রদের সাথে আচরণ সবকিছুতেই যেন একই ধরনের ছায়া দেখা যায়। আর শেষ পর্যন্ত এই ভাবনার খোরাক দেওয়া প্রশ্নটাই আমাদের সূত্র রেখে যাচ্ছে। যখন সবচেয়ে কাছের মিত্রদের মধ্যেই বিশ্বাসটা ভেঙে যায়, তখন বিশ্বমঞ্চে আর বাকি থাকেটা কি?